কলেজ চত্বরে আজ এক উৎসবমুখর পরিবেশ। পহেলা ফাল্গুনের আয়োজনকে ঘিরে চারপাশ হয়ে উঠেছে রঙিন ফুলের সৌরভে। রঙিন পোশাকে সেজে উঠেছে সবাই। মেয়েরা পরেছে বাহারি রঙের শাড়ি, কেউ গাঢ় লাল, কেউ নীল, কেউ বা সবুজ। তবে বেশিরভাগ মেয়েই গায়ে জড়িয়েছে কাঁচা হলদে রঙের শাড়ি, সাথে মিলিয়ে চুলে গুজেছে ফুলের মালা। ছেলেরাও কম যায় না, পরনে তাদের ঝলমলে পাঞ্জাবি। স্টেজের একপাশে আলো ঝলমলে পরিবেশে মঞ্চ মাতিয়ে তুলেছেন জনপ্রিয় এক গায়ক। তার সুরের জাদুতে সবাই মুগ্ধ। শ্রোতাদের ভিড়ের মাঝে মেয়েরা হাততালি দিয়ে সায় দিচ্ছে, কেউ কেউ মোবাইলে ভিডিও করছে। পুরো কলেজ চত্বর উৎসবের আমেজে মুখর। কিন্তু এই আনন্দের মাঝেই হঠাৎ এক কোণ থেকে ভেসে এলো এক অপ্রত্যাশিত দৃশ্য। কলেজের মূল ভবনের পাশেই ছোট্ট এক খোলা জায়গায় এক ছেলেকে ধুমসে পেটাচ্ছে এক মেয়ে। দৃশ্যটা এতটাই আকস্মিক যে আশেপাশের কয়েকজন থমকে দাঁড়িয়েছে। ছেলেটি হাত তুলে নিজেকে রক্ষা করার ব্যর্থ চেষ্টা করছে। মেয়েটি নিঃসংকোচে পড়ে থাকা গাছের শুকনো ডাল দিয়ে তার পিঠে, হাতে, কাঁধে আঘাত করে যাচ্ছে অনবরত। রোদের তাপে উত্তপ্ত মেয়েটির ফর্সা মুখ রাগে লাল। কিন্তু আশ্চর্যের বিষয়, মেয়েটির পোশাক কলেজের অন্য মেয়েদের থেকে সম্পূর্ণ আলাদা। পরনে কালো রঙের জিন্স, উপরে আকাশী রঙের টপস, কোমর ছোঁয়া সিল্কি চুলগুলো বাঁধা পনিটেইলে। চোখে দপদপ করছে রাগের আগুন। চারপাশে জমে ওঠা কৌতূহলী ভিড়কে তোয়াক্কা না করেই ছেলেটিকে পেটাতে ব্যস্ত সে। দাঁড়িয়ে থাকা আরেকটি মেয়ে আতঙ্কিত কণ্ঠে বারবার তাকে থামানোর চেষ্টা করছে। ইনায়াত, থামো বোন, ছেড়ে দে, মানুষজন দেখছে। অনেক হয়েছে, এবার থামো। কিন্তু ইনায়াত কর্ণপাত করল না। আরও একবার শুকনো লাঠিটা দিয়ে ছেলেটার হাতে সজোরে বাড়ি বসিয়ে দিয়ে ফুঁসে উঠল সে। ছেড়ে দেব? সাহস কিভাবে হলো কুত্তার বাচ্চার আমাকে টিজ করার? আমাকে নাকি নাইস এন্ড অ্যাট্রাকটিভ লাগছে? আজ তোর নাইস এন্ড অ্যাট্রাকটিভ আমি ছুটাচ্ছি আমি। তার পাশে দাঁড়িয়ে থাকা মেয়েটি অসহায়ের মতো দীর্ঘশ্বাস ফেলল। ইনায়াতকে সে ছোটবেলা থেকেই চেনে। এই মেয়ের রাগ যখন ওঠে তখন সেটা আগ্নেয়গিরির লাভার মতো ভয়ঙ্কর হয়ে যায়। তখন কেউ তাকে থামাতে পারে না। তবে শহরের উগ্র, স্বাধীনচেতা ইনায়াত যখন গ্রামে যায় তখন সে যেন এক ভিজে বেড়াল। বাবা, দাদির সামনে নিতান্তই এক সাধাসিধে, নরম ভদ্র তরুণী। দাঁড়িয়ে থাকা কেউ সাহস করছে না ইনায়াতকে থামানোর। যেন সবাই তার এমন আচরণে অভ্যস্ত। ছেলেটি হয়তো নতুন, তাই হয়তো জানত না ইনায়াতের সম্পর্কে। ভুল করে ফেলেছে আর এখন তার ফল ভোগ করছে। তবে সেই মুহূর্তেই আকস্মিক এক যুবক এসে ইনায়াতের হাত ধরে আটকাল। দৃঢ়, শক্তপোক্ত হাতে থামিয়ে দিল তার আঘাত। সাথে সাথেই রাগে ফুঁসে উঠল ইনায়াত। ধাক্কা দিয়ে হাত ছাড়িয়ে নেওয়ার চেষ্টা করতেই যুবকটির শক্ত হাতের ধাক্কায় সে নিজেই খানিকটা পিছিয়ে গেল। পা হড়কে পড়তে পড়তে সামলে নিল নিজেকে। এবার ইনায়াত ভালো করে দেখল ছেলেটিকে। ব্লু শার্ট পরা এক যুবক। ব্লু শার্ট, হলদে ফর্সা গায়ের রং, গভীর চোখ, তীক্ষ্ণ চাহনি। যুবকটির হাতের ধাক্কায় যেন শুধু শরীর নয়, মনের গভীরেও ধাক্কা লাগল ইনায়াতের। বুকের ভেতর কেমন জানি একটা ধক করে উঠল। একটা মেয়ে হয়ে ছেলেদের মতো আচরণ করছো কেন? সমস্যা কি? মারছ কেন ওকে? ইনায়াত হতভম্ব। এই প্রথম কেউ তাকে এভাবে ধমক দিল, তাও চোখে চোখ রেখে। সে কিছু বলতে গিয়েও থেমে গেল। ঢোক গিলল, কিন্তু গলা দিয়ে কোনো আওয়াজ বের হল না। যেন কণ্ঠনালীয় বিশ্বাসঘাতকতা করল তার সাথে। বৃষ্টি একপাশ থেকে ইনায়াতের মুখের দিকে তাকিয়ে নিজ থেকেই উত্তরে বলল, আসলে ভাইয়া, এই ছেলেটা আমাদের টিজ করেছে। যুবকটির কপালে ভাঁজ পড়ল। প্রথমে বৃষ্টির দিকে তাকাল, তারপর তার চোখ ধীরে ধীরে স্থির হল ইনায়াতের মুখে। গভীর, পর্যবেক্ষণমূলক দৃষ্টিতে কিঞ্চিত পরখ করে নিয়ে ফির বৃষ্টির দিকে চেয়ে বলল, তোমাকে, নাকি তোমার সাথের জনকে? বৃষ্টি এক মুহূর্ত থেমে ইনায়াতের দিকে ইশারা করল। ওকে করেছে। আগন্তুকটি এবার পুনরায় ইনায়াতকে এক দৃষ্টিতে দেখল। স্নিগ্ধ নয়, কৌতূহলী নয়, এক কঠিন দৃষ্টিতে, যা বুকের ভেতর কেমন একটা অস্বস্তি তৈরি করল ইনায়াতের। জানি না ছেলেটা তোমাদের কি বলেছে, তবে আজ কলেজে একটা সাংস্কৃতিক অনুষ্ঠান চলছে। সো এখানে শালীনতা বজায় রেখেই আসতে হয়। তোমাকে তো কিছু বলেনি, তোমার ফ্রেন্ডকে বলেছে। কেন বলেছে, সেটা একবার ভাবো। আই হোপ তোমরা বুঝতে পারছ। এরপর সেই আগন্তুক পরপর সেই ছেলেটির দিকে তাকিয়ে গম্ভীর স্বরে আওড়াল, আর তোকেও বলছি, মেয়েরা মায়ের জাত। বাসায় মা বোন নিশ্চয়ই আছে। মা ছাড়া তো জন্ম নিসনি।
তো মেয়েদের কিছু বলার আগে নিজের মা বোনের কথা একবার স্মরণে এনে তারপর বলবি। মনে থাকবে। ছেলেটির মুখ শুকিয়ে গেল। তাড়াতাড়ি মাথা নাড়িয়ে বলল, জি ভাই, ভুল হয়ে গেছে। এই রাকিব, ওরে নিয়ে যা। আগন্তুকের আদেশ পাওয়া মাত্রই একটি ছেলে এসে দৌড়িয়ে ধরল সেই ছেলেটিকে। সেখান থেকে নিয়ে গেল। সাথে সাথে চলে গেল সেই আগন্তুকও। ইনায়াত নিষ্পলকভাবে তাকিয়ে আছে সেদিকটায়। বুকের ভিতর দুরু দুরু করছে যেন। দীর্ঘ ১৯ বছরের জমিয়ে রাখা আবেগ অনুভূতি যেন আজবচে বের হতে চাইছে ভিতর থেকে। জোর গলায় লোকটাকে বাধা দিয়ে বলতে চাইছে, আপনি প্লিজ যেন না। আর কিছুক্ষণ থাকেন। আর একটু বকুন না আমাকে। কিন্তু লোকটা শুনল না তার মনের না বলা আহাজারি। চলে গেল সেখান থেকে। ইনায়াত চেয়ে রইল নিষ্পলকভাবে লোকটার চলে যাওয়ার দিকে। রমজান মাসের শান্ত আবহ ঘিরে রেখেছে চারপাশ। শহরের ব্যস্ত মানুষগুলো ছুটছে গ্রামের পথে আপনজনদের সঙ্গে ঈদ কাটানোর জন্য। ভার্সিটি ছুটি দিয়েছে সপ্তাহখানেক আগেই। অথচ ইনায়াত এখনও রয়ে গেছে শহরে। নিজের রুমের বারান্দায় বসে সে। সেদিনের ঘটনার পর কেটে গেছে ১ মাস। এই ১ মাসে ইনায়াত পুরো বদলে গেছে। যে মেয়েটা হাসি ঠাট্টায় মাতিয়ে রাখত চারপাশ, আজ সে অনেকটাই নীরব, চুপচাপ, আনমনা, কোথাও যেন ব্যর্থ হয়ে গেছে। আর এই পরিবর্তন দেখে সবচেয়ে অবাক বৃষ্টি। সেদিন সেই আগন্তুককে একবার মাত্র দেখেছিল ইনায়াত। কিন্তু তারপর থেকেই অজানা এক মোহে আটকে গেছে যেন। মনে হচ্ছে সে তার জীবন থেকে একটা অংশ নিয়ে গেছে। পুরো ১ মাস ধরে খুঁজেছে লোকটাকে। ভার্সিটির প্রতিটি করিডোরে, ক্যাম্পাসের আনাচে কানাচে, সামাজিক যোগাযোগ মাধ্যমে। কোথাও বাকি রাখেনি ইনায়াত। বড় আব্বু সেই কখন থেকে কল দিয়ে যাচ্ছে। ইভান ভাইয়াও অলরেডি অনেকবার খোঁজ নিয়েছে তোর। বড় আব্বু কিন্তু সেজান চাচ্চুকে পাঠিয়েছে আমাদের নিতে। যে কোনো সময় চলে আসবে চাচ্চু। বৃষ্টির কণ্ঠে ইনায়াতের ভাবনার জাল ছিঁড়ল। চকিত দৃষ্টিতে তাকালো বৃষ্টির দিকে ইনায়াত। গ্রামে যাওয়া তার পছন্দ নয়। জমিদার বাড়ির মেয়ে হওয়ার সুবাদে সেখানে একরকম বন্দি জীবন কাটাতে হয় তাকে। যেন সে কোনো মূল্যবান কিছু যাকে তালাবদ্ধ করে রাখতে হবে। যদিও যাওয়া উচিত ছিল আরও আগেই, কিন্তু সে সময় নিয়েছে। খুঁজেছে লোকটাকে, কিন্তু পায়নি। আর হয়তো কখনো পাবেও না। একটা দীর্ঘ শ্বাস ফেলে উঠে দাঁড়ালো ইনায়াত। আসছি আমি। যা তুই। রূপনগর। প্রকৃতির ছোঁয়ায় অনন্য, সৌন্দর্যে অতুলনীয় এক গ্রাম। সবুজ গাছপালা আর খোলা আকাশের নিচে দাঁড়িয়ে থাকা পুরনো আমলের জমিদার বাড়িটি যেন নিজেই এক ইতিহাস। আজ রমজানের শেষ দিন। ঈদের প্রস্তুতিতে গোটা বাড়িতে সাজরব। পরিষ্কার পরিচ্ছন্নতা চলছে চারপাশে। রান্নাঘরে বাহারি খাবারের আয়োজন। উঠোনজুড়ে গৃহস্থালীর লোকদের ব্যস্ততা সব মিলিয়ে জমিদার বাড়ির পরিবেশ অন্য রকম এক আনন্দে ভরে উঠেছে। কারণ আজ বাড়ি ফিরছে ইভান। জমিদার বাড়ির বড় ছেলে হান্নান তালুকদারের সন্তান ইভান আর ইনায়াত। হান্নান তালুকদারের আরও 2 ভাই রয়েছে। আরমান তালুকদার ও ছোট ভাই সেজান তালুকদার। আরমান তালুকদারের 2 ছেলে থাকলেও সবার বড় ইভান। আরমান তালুকদারের বড় ছেলে থাকে লন্ডন। ছোট ছেলে পড়ে 7ম শ্রেণীতে। সেজান তালুকদার বিয়ে করেছেন সবেই। ইভান ফোন করে জানিয়েছে এবার সে একা আসছে না, বরং সাথে আসবে তার শহরের এক বন্ধু। সেই খবরেই জমিদার বাড়ির কাজের লোকদের ব্যস্ততা যেন দ্বিগুণ হয়ে গেছে। অতিথি আসবে। বিশেষ করে ইভানের অতিথি, তাই কোনো কমতি রাখা যাবে না আতিথেয়তায়। কিন্তু সবাই খুশি হলেও কেউ একজন এই খবর শুনে বিরক্ত। বাড়ির বয়োজ্যেষ্ঠ মিনু বেগম। এই জমিদার বাড়িতে কখনো বাইরের কাউকে আনা হয়নি। পরিবারের লোকেরা ছাড়া এখানে কেউ আসেনি অন্তত এতদিন পর্যন্ত। কিন্তু ইভান হঠাৎ এত কাছের বন্ধু পেল কিভাবে যে তাকে বাড়িতে নিয়ে আসার প্রয়োজন হয়ে গেল? মিনু বেগমের কপালে গভীর ভাঁজ। এতদিন তো শুনেওনি এই বন্ধুর কথা, অথচ তাকে সঙ্গে করে নিয়ে আসছে। চুপচাপ বারান্দায় বসে মিনু বেগম ঠান্ডা দৃষ্টিতে দেখছেন গোটা বাড়ির তৎপরতা। মনে মনে কেবল একটাই প্রশ্ন ঘুরছে, এই ছেলেটি আবার কে? জমিদার বাড়ির বসার প্রাঙ্গণে আজ এক ভিন্ন আমেজ। সকাল থেকেই ব্যস্ততা চোখে পড়ার মতো। তবে আজ সবার দৃষ্টি ইভানের ওপর নয়, বরং তার সাথে আসা অপরিচিত যুবকের দিকে নিবন্ধ। পরনে কালো জিন্স, তার সঙ্গে মানানসই ব্ল্যাক ক্রিম রঙা শার্ট। হাতা ফোল্ড করে রাখা। ইভানের চেয়ে একটু লম্বা, সুঠাম গড়ন, প্রশস্ত বুক। এক ঝলক দেখলেই বোঝা যায় সে মাসেলদেহী, শক্তপোক্ত শরীরের অধিকারী। চেহারায় এক অদ্ভুত গাম্ভীর্য। চোখে মুখে তীক্ষ্ণ স্বাভাবিক দৃঢ়তা স্পষ্ট। গতকাল রাতে পৌঁছেছে তারা।
দেরি হয়ে যাওয়ায় তখন সবাই ঘুমিয়ে পড়েছিল। সকালের আলোয় সবাই একে একে খুঁটিয়ে খুঁটিয়ে দেখছে ছেলেটিকে। পুরনো কাঠের সোফায় গা এলিয়ে বসে আছে ইভান। তার পাশে বসা সেই আগন্তুক। অন্যদিকে তাদের অপোজিটে বসে আছেন জমিদার বাড়ির কর্তা হান্নান তালুকদার। হাতে পত্রিকা, পাশে রাখা ছোটটি টেবিল, যেখানে একটু আগেই কাজের মেয়েটি এনে রেখে গেছে এক কাপ গরম আদা চা। চশমার ফ্রেমের নিচে দিয়ে একবার নিজ ছেলেকে আরেকবার ছেলের বন্ধুকে লক্ষ্য করলেন তিনি। অবশেষে পত্রিকা ভাঁজ করে নিখুঁতভাবে রাখলেন টেবিলের উপর। এরপর চায়ের কাপে চুমুক দিতে দিতে প্রশ্ন ছুড়লেন, তা তুমি নাকি ডাক্তার? কিসের ডাক্তার তুমি? নিচু গলায় স্পষ্ট উত্তর এলো, জি আঙ্কেল, হার্ট সার্জন। হান্নান তালুকদারের কপালে ভাঁজ পড়ল। এবার তিনি আরও গভীরভাবে তাকালেন ছেলেটির দিকে। ইভানের সাথে তোমার পরিচয় কিভাবে? আমি যতটুকু জানি, আমার ছেলে কাউকে বাড়িতে নিয়ে আসে না, তেমন পছন্দও করে না, যতই কাছের হোক না কেন। তোমাকে হঠাৎ নিয়ে এলো মানে তুমি নিশ্চয়ই বিশেষ কেউ। আহা বাবা, এসব কথা থাক না। হান্নান তালুকদার ছেলের কথায় কর্ণপাত করলেন না, বরং এবার আরও তীক্ষ্ণ দৃষ্টিতে ফিরে তাকালেন সেই যুবকের দিকে। নাম কি তোমার? নির্ভীক। সেহরান নির্ভীক শেখ। নাম শোনামাত্রই এক মুহূর্তের জন্য চুপ করে গেলেন হান্নান তালুকদার। তার চোখে এক ধরনের অনুসন্ধিৎসা ফুটে উঠল। কণ্ঠস্বর গাঢ় হয়ে গেল আরও। শেখ, তথ্যমন্ত্রীর কিছু হও নাকি তুমি? শুনলাম শহরে বেশ নামডাক আছে তোমার। জি, নুরাজ শেখ আমার বাবা। সঙ্গে সঙ্গেই ভ্রু কুঁচকে গেল হান্নান তালুকদারের। অতঃপর ধীর কণ্ঠে বললেন, আমি যতটুকু জানি, ওনার তো একটাই ছেলে, আর সে নাকি উগ্র মেজাজি, বেপরোয়া। আহা বাবা, তুমি ভুল শুনেছ। নির্ভীক খুবই শান্ত স্নিগ্ধ, মার্জিত স্বভাবের ছেলে। কলেজ লাইফ থেকেই তো চিনি ওকে। রাজনীতি ওর ভালো লাগে না বলেই তো ডাক্তারি বেছে নিয়েছে। বাদ দাও তো ওসব। এই নির্ভীক আয়তো টেবিলে বসবি, নাস্তা করব। এই ইনায়াত, ইভান ভাইয়া আসছে, উঠো জলদি। আর কত ঘুমাবি? বৃষ্টির ডাকে বিরক্তির চোখে তাকালো ইনায়াত। ঘুম এখনও পুরোপুরি কাটেনি। গতকাল ইভানের আসার কথা থাকলেও আসতে আসতে প্রায় অনেক রাত হয়ে গেছে। অপেক্ষার প্রহর গুণে একটা সময় ঘুমিয়ে পড়েছে ইনায়াত। আর উঠেনি, তাকে উঠায় নিও কেউ। কাঁচা ঘুম ভাঙলে ইনায়াতের মাথায় যন্ত্রণা হয় ভীষণ। ইনায়াতের এই অভ্যাসের সাথে কমবেশি সবাই পরিচিত। ইভান শহরেই থাকে, ওখানেই বাবার ব্যবসা সামলায় সে। যদিও ইভান আর ইনায়াত একই শহরে থাকে, তবে দুজনের থাকার জায়গার মধ্যে অনেক দূরত্ব। আর ইভান কাজের প্রেসারে এতই ব্যস্ত থাকে যে বোনের সাথে দেখা করার পর্যাপ্ত সময় হয়ে ওঠে না। বাড়িতে গেলেই একত্রে হয় সবাই। গত 6 মাস যাবৎ ইনায়াত তার ভাইকে দেখে না, তাই ভাইয়ের আসার কথা শুনে অনেক খুশি সে। তার ভাই অবগত শহরের তার চালচলন সম্পর্কে, তবে কিছু বলেনি কাউকে। মা মরা একমাত্র আদরের বোন তার। ইনায়াতের যখন 9 বছর তখন তার মা মারা যান। তখন থেকে ইনায়াতকে শহরে রেখে আসেন তার খালাম্নির বাসায়। ওখানেই থাকে ইনায়াত, সাথে থাকে বৃষ্টি। বৃষ্টির সাথে ইনায়াতের কোনো রক্তের সম্পর্ক নেই। বৃষ্টির মাই বাসায় কাজ করতেন। একটা দুর্ঘটনায় বাবা মা দুজনেই মারা যান। তখন থেকেই বৃষ্টি ইনায়াতের সঙ্গে থাকে। সমবয়সী হওয়ায় দুজনের মধ্যে বোনের মতোই সম্পর্ক। ঘুমু ঘুমু চোখ মেলে তাকালো ইনায়াত। ঘুমের ঘোর এখনও কাটেনি পুরোপুরি। মাথায় বর্ষ ওড়নাটা টেনে নিয়ে আয়নার সামনে দাঁড়াল। একবার নিজের চেহারাটা পর্যবেক্ষণ করে জামার ভাঁজগুলো ঠিক করল যত্নে। তারপর হামি দিতে দিতে কক্ষের বাইরে পা বাড়াল। বসার ঘরে ইভান টেবিলে বসে আয়েশ করে খাচ্ছে। মেজ চাচি স্নেহভরে তার পাতে মাছের মাথাটা তুলে দিচ্ছেন। চোখে মৃদু হাসির আভা নিয়ে ইনায়াত নিঃশব্দে পেছনে গিয়ে দাঁড়াল। অতঃপর হঠাৎ করেই হাত দিয়ে ভাইয়ের চোখ চেপে ধরল। নিঃশব্দে পিছন থেকেই। ইভান চমকাল না, বরং ঠোঁটের কোণে হাসির রেখা টেনে মৃদু স্বরে বলল, আমার ছোট্ট তোতা পাখিটা। এম আই রাইট? ইনায়াত চোখ কচলে পাশের চেয়ারটি টেনে বসল। মুখে অভিমান ঝরিয়ে বলল, দূর, তোমার সাথে মজা করে মজা নেই। গতকাল সারারাত অপেক্ষায় ছিলাম। এত দেরি হলো কেন? রাস্তায় প্রচণ্ড জ্যাম ছিল, তাই এত দেরি হয়েছে। এইবার কতদিন থাকবে? কতদিন থাকলে তুই খুশি? ইনায়াত খানিক ভেবে নিয়ে মুখ উজ্জ্বল করে বলল, অন্তত 15 দিন। আমার ভার্সিটি খুলতে এখনও অনেক সময় বাকি। আমরা একসঙ্গেই ফিরে যাব না হয়। ইভান হাসল, মৃদু গলায় বলল, 15 দিন সম্ভব না, ছোট্ট পাখি। 1 সপ্তাহ চলবে?
এইবার আর যাওন লাগত না শহরে। বড় হইসু বিয়া শাদি করবার লাগত না। মাইয়াগো এত লেখা পড়া করন লাগে না। হান্নান রে কমু পোলা দেখনের লাইগা। মিনু বেগমের কথায় মুখ ভেঙচি কাটল ইনায়াত। তবে তার আড়ালে এর মাঝেই বৃষ্টি এসে দাঁড়াল সেখানে। ইভান ইশারা দিয়ে বলল পাশে বসার। ইনায়াতের পাশে থাকা চেয়ারটি টেনে বসল বৃষ্টি। বাড়ির সামনের বিশাল দুটি আমগাছ ভারী আমের বোঝায় নত হয়ে আছে। গাছে সারি বেঁধে ঝুলে থাকা আমগুলো এখনও পুরোপুরি পাকেনি। গাছের নিচে দাঁড়িয়ে বৃষ্টি, দৃষ্টি নিবন্ধ ওপরে। সেখানে পাতার আড়ালে ইনায়াত। ছোট্ট গাছ, সহজেই বেয়ে ওঠা যায়। কোমরে গুজে রাখা ওড়নায় একেবারে গ্রামের মেয়েদের মতো মনে হচ্ছে তাকে। হাতে ধরা কাঁচা আম একের পর এক ছুঁড়ে দিচ্ছে নিচে দাঁড়িয়ে থাকা বৃষ্টির দিকে। দুটি আম দক্ষ হাতে কেচ ধরে নিয়েছে বৃষ্টি। তবে পরেরবারের কেচ ধরায় ব্যাঘাত হানে সামনে দাঁড়িয়ে থাকা সেই আগন্তুক। বিস্ময় স্তব্ধ বৃষ্টি, বিমূঢ় দৃষ্টিতে চেয়ে আছে সামনে। বৃষ্টির দীর্ঘক্ষণ নিষ্পৃশ্যতা ইনায়াতের ধৈর্যের সীমা ছাড়িয়ে গেল। পাতার ফাঁক দিয়ে নিচের দিকে তাকিয়ে বিরক্ত কণ্ঠে বলে উঠল, বাল, এই মাইয়া কই হারাইলি? দিন দুপুরে ভূত দেখছিস নাকি? ডাকতেছি, কানে যায় না? কথা শেষ হতে না হতেই একপাল আম ছুঁড়ে মারল বৃষ্টির দিকে। ঠিক তখনই এক জোড়া চোখ উপরের দিকে উঠে এলো। দৃঢ়, স্থির, অথচ গভীর। ইনায়াত থমকে গেল। কণ্ঠ তার গলার কাছেই আটকে রইল। হাতের আম অনড়। মুহূর্তের বিভ্রান্তিতে সে ধরে রাখা গাছের ডাল ছেড়ে দিল। শরীর হঠাৎ শূন্যে দুলে উঠল যেন। ভারসাম্য হারিয়ে পড়তে যাচ্ছিল সে, কিন্তু শেষ মুহূর্তে দ্রুত আরেকটি ডাল আঁকড়ে ধরে ঝুলে রইল পেন্ডুলামের মতো। ইনায়াতের চিৎকারে সম্বিত ফিরল বৃষ্টির। আতঙ্কিত হয়ে সেও চেঁচিয়ে উঠল সাথে। সাহায্যের জন্য ছুটে এল। ইনায়াতের পা মাটিতে পৌঁছায়নি পুরোপুরি। সামান্য দূরত্ব রয়ে গেছে। আকস্মিক ব্যালেন্স ঠিক রাখতে না পেরে একটা সময় ধূপ করে নিচে পড়ে গেল ইনায়াত। কোমরে ব্যথা পেয়েছে কিঞ্চিত, তবে শরীরের ব্যথার থেকে মনের ব্যথার তীব্রতা যেন বেশি। আজ ইনায়াতের শরীর কাঁপছে। মনে হচ্ছে কোনো প্রবল ঝড় তাকে নড়িয়ে দিয়ে গেছে। দুজনের চোখ একবারের জন্য মিলল। কিছুক্ষণ নীরবতা, কেবল বাতাসের মৃদু গুঞ্জন আর শব্দ। ছুটে যাওয়া হৃদস্পন্দনের প্রতিধ্বনি শুনতে পাচ্ছিল ইনায়াত। এভাবে বানরের মতো গাছে উঠেছ কেন? বানর হওয়ার ইচ্ছে জেগেছে নাকি? সাধারণ পরিস্থিতিতে হলে ইনায়াত হয়তো ক্ষেপে যেত, মুখের ওপর জবাব দিয়ে দিত। কিন্তু আজ যেন তার সমস্ত প্রতিক্রিয়া স্তব্ধ হয়ে গেছে। নিষ্পলক তাকিয়ে আছে সামনে দাঁড়িয়ে থাকা ব্যক্তির দিকে। এটা কি আদৌ সত্যি, নাকি দুপুরের রোদ মাথায় চড়ে বসেছে? যাকে পুরো 1 মাস ধরে হন্য হয়ে খুঁজেছে, যার প্রতিটি ছায়া, প্রতিটি অস্তিত্ব তন্ন করে খুঁজেছে, সে কি সত্যিই এখানে? তাদের গ্রামে, তাদের বাড়ির উঠোনে? নির্ভীক ভ্রু কুঁচকে তাকাল। ইনায়াতের এই চুপচাপ, বিমূঢ় চাহনি যেন তাকে খানিকটা বিস্মিত করল। কটাক্ষভরা কণ্ঠে ফের বলল, এই মেয়ে, কথা বলতে পারো না, বোবা? কথাগুলো ইনায়াতের কানে পৌঁছাল ঠিকই, কিন্তু সে তখনও নির্বাক। হৃদস্পন্দন এত বেড়ে গেছে যে মনে হচ্ছে যে কোনো মুহূর্তে বুক চিরে বেরিয়ে আসবে। বাস্তব আর স্বপ্নের সীমারেখা মিলেমিশে একাকার হয়ে গেছে ইনায়াতের দৃষ্টিতে। আপনি সত্যিই এখানে? অবিশ্বাস আর বিস্ময় মুগ্ধ কণ্ঠে বলে উঠল ইনায়াত। এক মুহূর্তের জন্যও দৃষ্টি সরাতে পারছে না সামনে দাঁড়িয়ে থাকা ব্যক্তিটির দিক থেকে। যেন বাস্তবতার সব বাঁধন ছিঁড়ে তার কল্পনার পুরুষ এসে দাঁড়িয়েছে তারই উঠোনে। এই বৃষ্টি আমাকে একটা চিমটি কাটত। ইনায়াতের কথায় দ্বিধা করল না বৃষ্টি। মুহূর্তেই ছুটে এসে বাহুতে একটা জোরালো চিমটি বসিয়ে দিল সে। আহ! ব্যথায় মৃদ এক শব্দ বেরিয়ে এলো ইনায়াতের মুখ থেকে। রাগী চোখে বৃষ্টির দিকে তাকাতে গিয়েও হঠাৎ চোখ পড়ে গেল বাড়ির ভেতর থেকে বেরিয়ে আসা দাদি মিনু বেগমের ওপর। মুহূর্তের মধ্যে চমকে গিয়ে কোমরে গুজে রাখা ওড়নাটা টেনে নিয়ে মাথায় বড় এক ঘোমটা ফেলে দিল। তৎক্ষণাৎ মুখ নিচু করেও ক্ষীণ স্বরে বিড়বিড় করল, এই বুড়ির আর আসার সময় পেল না। কুটনি একটা চলবে।